সমস্ত ছাত্রছাত্রীদের জানিয়ে রাখি, এই প্রশ্নগুলো আমার তৈরি করা নয়। ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে অধ্যায়ভিত্তিক যে সাজেশান দিয়েছে, সেই সাজেশান থেকেই এই প্রশ্নগুলো তৈরি করা। আর তোমরা অনেকেই জানো, আমাদের মতো প্রান্তিক এলাকা থেকে যে সমস্ত স্যারেরা ভিডিও তৈরি করছে, ছেলে মেয়েদের পাশে দাঁড়াচ্ছে, তাদের ক্ষেত্রে এই বইগুলো কালেকশন করা বা সংগ্রহ করা খুবই কষ্টকর। এবং তোমরা হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, বিভিন্ন জায়গায় যে পিডিএফগুলো পাবে, সেই পিডিএফগুলো এক তো তোমার অর্ধসমাপ্ত, আর দ্বিতীয়ত এত বেশি বিজ্ঞাপন, এত বেশি ওয়াটারমার্ক, যে আমার মনে হয় পড়ানোর উদ্দেশ্য ব্যর্থ হয়। সেই কারণে আমরা সেই প্রশ্নগুলো থেকে হুবহু একই প্রশ্ন, একই অপশান, শুধুমাত্র তোমাদেরকে ফেয়ার করে পরিষ্কার পরিচ্ছন্ন করে তুলে ধরেছি। এখানে প্রশ্নের সিরিয়াল নাম্বার পর্যন্ত তোমাদের কোনো চেঞ্জ নেই। অর্থাৎ পশ্চিমবঙ্গ উচ্চশিক্ষা সংসদ থেকে, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন থেকে যা তোমাদের সাজেশান দিয়েছে অধ্যায়ভিত্তিক, সেগুলোই শুধুমাত্র আমি তুলে ধরছি আমার তরফ থেকে। যেই প্রশ্নগুলো আমরা চালু করব সেটা হচ্ছে আজকে ইউনিট 2, অ্যাকাউন্টিং ফর কোম্পানি শেয়ার আর ডিবেঞ্চার। তোমরা জানো এই অধ্যায় শেয়ার এবং ডিবেঞ্চার থেকে 10 নম্বর আছে। এই অধ্যায় থেকে যতগুলো প্রশ্ন আছে আজকে আমরা আলোচনা করব, তার সমাধান করব, ব্যাখ্যা করব, অল্টারনেটিভ কী প্রশ্ন আসতে পারে সেগুলো আলোচনা করব। তো প্রথম প্রশ্নে চলে যাওয়ার আগে একটা কথা বলে রাখি, অনেকেই তোমরা নতুন আছো যারা আমার চ্যানেলে আসছো, এসে কিন্তু তোমাদের ক্লাসগুলো ভালো লাগছে, লাইক দিচ্ছ, ঠিক আছে। তো তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, নোটিফিকেশান আইকন ক্লিক করে রাখো, যাতে পরবর্তী ক্লাসগুলো তোমাদের মিস না হয়, অর্থাৎ পরীক্ষার আগে ফুল সিলেবাসটা যেন তোমাদের কভার আপ থাকে। তো প্রথম দেখো যে প্রশ্নগুলো রয়েছে এমসিকিউ প্রশ্ন। প্রথম প্রশ্ন আছে, সর্বশেষ কোম্পানি আইন কবে প্রণীত হয়? উত্তর হবে অপশান ডি, 2013 সালে। আর পরীক্ষায় যদি বলে যে প্রথম কবে প্রণয়ন হয়েছিল, তাহলে হবে 1956 সালে। 2, কোম্পানির শেয়ার মূলধন সংগঠিত হয় কিভাবে? উত্তর হবে অপশান এ, শেয়ার বিলি করে কোম্পানি শেয়ার মূলধন সংগ্রহ করে। 3, ইকুইটি শেয়ারকে কি বলা হয়? উত্তর হবে সাধারণ শেয়ার বলা হয়। 4, অধিহারের শেয়ার বিলি কোন ধারায় উল্লেখ করা রয়েছে? উত্তর হবে 2013 কোম্পানি আইনের 52 নম্বর ধারায় উল্লেখ করা রয়েছে। 5, 2013 সালে কোম্পানি আইন অনুসারে কোনো কোম্পানি কোন শেয়ার বিলি করতে পারে না? উত্তর হচ্ছে অপরিশোধযোগ্য সুবিধাভোগী, মানে অগ্রাধিকার শেয়ার বিলি করতে পারে না। 6 প্রশ্ন, কোম্পানির শেয়ার গ্রহীতাদের দায় কীরূপ? উত্তর হচ্ছে সীমাবদ্ধ। আর কিভাবে সীমাবদ্ধ? শেয়ারের অভিহিত মূল্য প্রদান পর্যন্ত সীমাবদ্ধ। অনুমোদিত মূলধন কি? অনুমোদিত মূলধন হচ্ছে শেয়ার মূলধনের চরম সীমা বা সর্বোচ্চ সীমা। এখান থেকে একটা অল্টারনেটিভ প্রশ্ন তোমার আসতে পারে, অনুমোদিত মূলধনের অপর নাম কি? নিবন্ধিত মূলধন। আর কোথায় নিবন্ধিত হয়? কোম্পানির স্মারকলিপিতে নিবন্ধিত হয়। 8, কোনো শেয়ার মূলধন একটি নির্দিষ্ট সময় পর পরিশোধযোগ্য? কোন শেয়ার মূলধন একটি নির্দিষ্ট সময় পর পরিশোধযোগ্য? উত্তর হবে তোমার অগ্রাধিকার শেয়ার বা পরিশোধযোগ্য অগ্রাধিকার শেয়ার। 9, উদ্বর্তপত্রের যোগফলে যে মূলধন দেখানো হয় সেটি হচ্ছে তলবিকৃত ও পরিশোধিত মূলধন, পেইড আপ ক্যাপিটাল। 10, নামিক শেয়ার মূলধন কোনটি? উত্তর হচ্ছে সর্বোচ্চ পরিমাণ মূলধন যা কোম্পানি বিলি করতে পারে, যাকে বলা আছে নমিনাল ক্যাপিটাল বা অনুমোদিত মূলধন। বিলিখিত মূলধন কি? বিলিখিত মূলধন হচ্ছে অপশান বি, অনুমোদিত মূলধনের সেই অংশ যা জনসাধারণের কাছে বিলি করা হয়। 12, নিম্নলিখিত কোনটি সঞ্চিতি মূলধনের সাথে সম্পর্কযুক্ত নয়? উত্তর হবে এটি বিলি করা মূলধনী ক্ষতি কাটিয়ে দেওয়ার জন্য। তাহলে নিচের কোনটি সঞ্চিতি মূলধনী সঙ্গে যুক্ত নয়? যেটা হচ্ছে সঞ্চিতি মূলধন মূলধনী ক্ষতিপূরণের জন্য ব্যবহৃত হয় না। মানে ক্ষতি কাটিয়ে দেওয়ার জন্য, মানে কি ক্ষতিপূরণের জন্য ব্যবহৃত হয় না। কেন? দেখো, তোমাদেরকে বলেছিলাম কোনো কোম্পানির ধরো শেয়ারের দাম 10 টাকা, কোম্পানি জনগণের কাছ থেকে একবারে 10 টাকা নিতে পারে, অথবা কোম্পানি বলতে পারে না আমি প্রথমে 2 টাকা নেবো, তারপরে 3 টাকা নেবো, লাস্টে 5 টাকা নেবো। তাহলে এইভাবেও কোম্পানি কিস্তির মাধ্যমে টাকা সংগ্রহ করতে পারে। এখন কোম্পানি বলছে 2 টাকা এবং 3 টাকা নিয়েছি, ঠিক আছে, 5 টাকা যতদিন পর্যন্ত কোম্পানি বন্ধ না হয় ততদিন নেবো না, কোম্পানি যখন বন্ধ হয়ে যাবে তখন 5 টাকা নেবো। তাকে বলা হচ্ছে রিজার্ভ ক্যাপিটাল। আর রিজার্ভ ক্যাপিটাল কোনো দিন কারবারের ক্ষতি মেটানো যায় না, রিজার্ভ ক্যাপিটাল দিয়ে কোনো দিন কারবারের ক্ষতি মেটানো
যায় না, এটা মনে রাখবে, কারণ এটা কোম্পানি বন্ধ হলে তবেই জনগণের কাছ থেকে এই শেয়ারের টাকাটা তোলা হয়। 13, শেয়ার প্রত্যয়নপত্র কী? শেয়ার সার্টিফিকেট হচ্ছে একটি হস্তান্তরযোগ্য দলিল। 14 প্রশ্ন, মালিকানা মূলধনের একককে কি বলা হয়? উত্তর হচ্ছে শেয়ার বা শেয়ার মূলধন বলা হয়। ঠিক আছে। 15, কোম্পানির শেয়ার কত প্রকারের হয়? প্রধানত দু প্রকারের হয়, একটা ইকুইটি শেয়ার আর একটা হচ্ছে অগ্রাধিকারযুক্ত বা প্রেফারেন্স শেয়ার। আচ্ছা, যারা এত দূর পর্যন্ত চলে এসেছো, 15টা প্রশ্নে চলে এসেছো, তাদেরকে জানিয়ে রাখি তোমরা ভিডিওটি লাইক করে দাও। ঠিক আছে, তারপরে ঠিক আছে আবার ক্লাসটি দেখা শুরু করো, কারণ তোমাদের জন্য এইভাবে প্রশ্নগুলো যে রেডি করছি, পিডিএফ আকারে রেডি করছি, এগুলো কিন্তু তোমরা পরবর্তীকালে পিডিএফগুলো আমার সঙ্গে যোগাযোগ করলেই পেয়ে যাবে। ঠিক আছে, সেই কারণে তোমাদের বলছি অত্যন্ত পরিশ্রম লাগে এই ক্লাসগুলো রেডি করতে। আর বিশেষ করে যেখানে আমরা কোনো বই পাইনি, বিভিন্ন জায়গা থেকে প্রশ্ন সংগ্রহ করে সেটাকে ভালো করে তোমাদের জন্য সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করেছি। ঠিক আছে। 16, বিলিযোগ্য মূলধনের সাপেক্ষে অনুমোদিত মূলধন কী বা কত হতে পারে? উত্তর হবে বেশি বা সমান হতে পারে, কারণ অনুমোদিত মূলধন হচ্ছে সর্বোচ্চ সীমা। অনুমোদিত মূলধনের থেকে কেউ বেশি হতে পারে না, কিন্তু অনুমোদিত মূলধন সবার থেকে বেশি হতে পারে। 17, যৌথ মূলধনী কোম্পানি কোন ধরনের ক্ষেত্র? উত্তর হচ্ছে একটি সংগঠিত ক্ষেত্র। আর সংগঠিত ক্ষেত্র মানে কি? যেখানে নির্দিষ্ট নিয়ম বা আইনের মধ্যে কাজ করে। সঞ্চিত মূলধন বলতে কী বোঝো? উত্তর হচ্ছে অতলবিকৃত মূলধন, যা কেবলমাত্র অবসায়নের সময় তলবিকৃত হয়। তাহলে কোম্পানি বলছে এখন টাকা নেবো না, কিস্তির কিছু টাকা পরে নেবো। কখন নেবো? যখন কোম্পানি বন্ধ হবে তখন নেবো। তাকে বলা হচ্ছে রিজার্ভ ক্যাপিটাল। 19, কোম্পানি উদ্বর্তপত্রে শেয়ার মূলধনের শিরোনামে কোনটি দেখানো হয়? উত্তর হবে সঞ্চিত মূলধনকে রিজার্ভ কোম্পানির উদ্বর্তপত্রে শেয়ার মূলধনের ভেতরে দেখানো হয়। ইকুইটি শেয়ার বা সাধারণ শেয়ার বিলি করা যায় না এই জন্যে। কী জন্যে ইকুইটি শেয়ার বা সাধারণ শেয়ার বিলি করা হয় না? ঠিক আছে, উত্তর হচ্ছে লভ্যাংশ প্রদান। ঠিক আছে, যে লভ্যাংশ প্রদানের বিনিময়ে ইকুইটি শেয়ার বা সাধারণ শেয়ার বিলি করা হয় না। বলছে ব্যাখ্যা কি? লভ্যাংশ সাধারণ মুনাফা থেকে নগদে প্রদান করা হয়। সরাসরি লভ্যাংশের বিকল্প হিসাবে সাধারণ শেয়ার ইস্যু করা যায় না। অর্থাৎ যে আমি লভ্যাংশ দেবো 5%, 6%, 7% তোমাকে লভ্যাংশ দেবো, তার জন্য আমি ইকুইটি শেয়ার বিলি করছি, এমন কিন্তু কোনো দিন করা যায় না। কারণ তোমরা জানো ইকুইটি শেয়ারের কোনো লভ্যাংশ প্রদানের হার থাকে না। কিন্তু বাকি অপশানগুলো দেখো, নগদ টাকা নেওয়ার জন্য বিলি করা যায়, স্থায়ী সম্পত্তি কেনার জন্য বিলি করা যায়, সুবিধাভোগী শেয়ার পরিশোধ করার জন্য মানে অগ্রাধিকার শেয়ার পরিশোধ করার জন্য, প্রেফারেন্স শেয়ার পরিশোধ করার জন্য ইকুইটি শেয়ার বিলি করা যায়। কিন্তু সরাসরি লভ্যাংশ দেবো বলে ইকুইটি শেয়ার বিলি করছে কোম্পানি, এরূপটা করে না বা করা যায় না। 21, একটি কোম্পানির শেয়ার মূলধনকে কয়েকটি ছোট ছোট ভাগে ভাগ করা যায়, এদেরকে কি বলা হয়? এদেরকে বলা হয় শেয়ার বলা হয়। 22, কোম্পানি থেকে শেয়ার গ্রহীতারা কী পায়? উত্তর হচ্ছে লভ্যাংশ পায়। তবে মনে রাখবে প্রেফারেন্স শেয়ার বা অগ্রাধিকার শেয়ারে অনেক সময় এই লভ্যাংশের হার পূর্ব নির্ধারিত থাকে, কিন্তু ইকুইটি শেয়ারের ক্ষেত্রে এই লভ্যাংশের হার পূর্ব নির্ধারিত থাকে না, এটি কোম্পানির লাভ বা ক্ষতির ওপর নির্ভর করে। 23, সঞ্চিতি এবং মুনাফার মূলধনীকরণকে কি বলা হয়? উত্তর হচ্ছে বোনাস শেয়ার বিলি বলা হয়। ব্যাখ্যা কি দিয়েছি? সঞ্চিতি ও অবন্টিত মুনাফাকে মূলধনে রূপান্তরিত করে বর্তমান শেয়ার হোল্ডারদের বিনামূল্যে বোনাস শেয়ার দেওয়া যেতে পারে। অর্থাৎ দেখো যে রিজার্ভটা রয়েছে সেই রিজার্ভটাকে কি করা হচ্ছে, কোম্পানি বলছে আমরা বিলি করে দেবো। কীভাবে বিলি করবে? সেটা শেয়ারে রূপান্তর করে বিলি করবে। এখন দেখো রিজার্ভটাকে শেয়ারে কনভার্ট করে যে কাউকে তো বিলি করা যাবে না, কারণ রিজার্ভের প্রকৃত মালিক কারা? যারা শেয়ার হোল্ডার, তাদেরই অংশ রিজার্ভ, সেই কারণে তাদেরকেই এক্সট্রা করে শেয়ার দিতে হবে। ঠিক আছে, এইভাবে কি হয়, যাদের কাছে শেয়ার আছে তারা যদি এক্সট্রা শেয়ার পায় তাদেরকে বলা হয় বোনাস শেয়ার। 24, যৌথ মূলধনী কারবারের প্রকৃতি কী? এটা হচ্ছে একটা সংগঠিত প্রতিষ্ঠান, অর্থাৎ নির্দিষ্ট নিয়মকানুন মেনেই হচ্ছে তোমার কোম্পানি প্রতিষ্ঠিত হয় এবং পরিচালিত হয়। 25, নিচের কোন বিবৃতিটি সত্য? বলছে অনুমোদিত মূলধন বিলিযোগ্য মূলধনের থেকে বেশি বা সমান হতে পারে। ঠিক, কারণ অনুমোদিত মূলধন সবসময় বিলিযোগ্য মূলধনের থেকে বেশি হয়। আবার বলছে বিলিখিত মূলধনের থেকে বিলিযোগ্য মূলধন বেশি হতে পারে। কারণ আমি যতটা বিলিযোগ্য করব তা থেকেই জনগণ কিন্তু কিনবে।
জনগণ ততটাই শেয়ার কিনতে পারে অথবা তার থেকে কম কিনতে পারে। তাহলে বিলিযোগ্য মূলধন সর্বদাই বিলিখিত মূলধনের থেকে বেশি হয়। তাহলে দুটোই কিন্তু তোমার হলো সত্য, অপশান বি হচ্ছে সঠিক উত্তর। 26, অগ্রাধিকারযুক্ত শেয়ার গ্রহীতাদের অগ্রাধিকারমূলক অধিকার রয়েছে। কিসে অগ্রাধিকার রয়েছে? লভ্যাংশ গ্রহণে আর কোম্পানির অবসানে মূল্য পরিশোধে। অপশান বি কিন্তু কখনোই হবে না, কারণ ব্যবস্থাপনায় প্রেফারেন্স শেয়ার কেন, ইকুইটি শেয়ার হোল্ডাররাও অংশগ্রহণ করতে পারে না। ঠিক আছে। 27, কোনো যৌথ মূলধনী কোম্পানি স্বল্পমেয়াদী মূলধন প্রয়োজন মেটানো যেতে পারে কিসের মাধ্যমে? স্বল্পমেয়াদী ঋণের মাধ্যমে, অপশান এ, বা ঋণকৃত মূলধনের মাধ্যমে। 28, সিকিউরিটিজ প্রিমিয়াম উদ্বত্ত পত্রের দায়ের দিকে কার অধীনে দেখানো হয়? উত্তর হচ্ছে সঞ্চিতি ও উদ্বৃত্তের অধীনে দেখানো হয়। 29, সিকিউরিটিজ প্রিমিয়ামকে কোম্পানি ব্যবহার করতে পারে কিসের জন্য? উত্তর হবে বোনাস শেয়ার বিলি করার জন্য ব্যবহার করতে পারে। কলস ইন অ্যাডভান্স দেখানো হয় বা দেখানো যায় শুধুমাত্র ক্রেডিট ব্যালেন্স। কলস ইন অ্যাডভান্স কি? ধরো কাউকে শেয়ারের টাকা তলব করা হয়েছে, সে পরের কিস্তির টাকাও অ্যাডভান্স দিয়ে দিয়েছে, তাকে বলা হচ্ছে কলস ইন অ্যাডভান্স। আর কলস ইন অ্যাডভান্সের তোমার শুধুমাত্র ক্রেডিট ব্যালেন্সই দেখানো যায়। 31, কোনো কোম্পানির সর্বনিম্ন চাঁদা বা মিনিমাম সাবস্ক্রিপশান বলতে কত হয়? বিলিযোগ্য অর্থের 90% হচ্ছে তোমার মিনিমাম সাবস্ক্রিপশান। আর এই যে প্রশ্নগুলো তোমরা করছো, বেশিরভাগ কিন্তু দেখবে বিবি কুণ্ডু টেস্ট পেপারের যে সাজেশন আমি করিয়ে দিয়েছি, বিবি কুণ্ডু টেস্ট পেপারের মডেল সেট করিয়ে দিয়েছি 6টা, র্যাপিড টেস্ট থেকে এইচএস স্ক্যানার দিয়েছি, সেখানে তুমি মানে এই প্রশ্নগুলোর মধ্যে 90% কমন প্রশ্ন তুমি পেয়ে যাবে। অর্থাৎ আগে যদি তোমরা আমার চ্যানেলটি ফলো করে থাকো, আগের ভিডিওগুলো যদি দেখে থাকো, তাহলে তোমরা কিন্তু এই বইটা প্রিপারেশন করা ছাড়াও কিন্তু পরীক্ষায় 40-এ 36-এর ওপর নাম্বার তুলতে পারবে। অর্থাৎ 90% নাম্বার তুমি তুলতে পারবে এই বইটা প্রিপারেশন না করেও। যদি তুমি সমস্ত বই, অনুশীলনী, এছাড়া তুমি বিবি কুণ্ডু টেস্ট পেপার, এবিটিএ টেস্ট পেপার, র্যাপিড টেস্ট ভালো করে যাও, তাহলেও কিন্তু তোমার প্রিপারেশানটা ভালো হবে। তো পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ উচ্চশিক্ষা পর্ষদ থেকে যেহেতু তোমাকে এই প্রশ্নগুলো দিয়েছে, তবু এগুলো করে যা উচিত, কারণ এখান থেকেও তোমাদের বেশিরভাগটা কমন কিন্তু পাবে। আর এগুলো দেখো বেশিরভাগ প্রশ্ন কিন্তু রিপিট আসছে। 32, একটি 100 টাকা মূল্যের শেয়ারের জন্য আবেদন অর্থ হলো কমপক্ষে কত টাকা? তাহলে 100 টাকা শেয়ার বিলি করার জন্য ন্যূনতম আবেদন অর্থ তোমার 5 টাকা রাখতে হবে, বা 5% তোমার রাখতেই হবে আবেদন মূল্য। শেয়ার আবন্টন কোন ধরনের হিসাব? এটি হচ্ছে একটি পার্সোনাল অ্যাকাউন্ট বা ব্যক্তিবাচক হিসাব। 34, সর্বজনীন কোম্পানির ন্যূনতম সদস্য সংখ্যা কতজন হয়? 7 জন। আর তোমাকে যদি বলে সবথেকে বেশি কতজন হয়, তাহলে তোমার হবে অসংখ্য, সর্বজনীন কোম্পানির অসংখ্য। ঠিক আছে। 35, ঘরোয়া কোম্পানির সর্বোচ্চ সদস্য সংখ্যা কত হয়? 200 জন। আর সর্বনিম্ন ঘরোয়া কোম্পানির কতজন হয়? 2 জন। ঠিক আছে। 36, একটি কোম্পানির গুরুত্বপূর্ণ দলিল কোনটা? উত্তর হচ্ছে পরিমেল বন্ধ, আর অপর নামটা মনে রাখবে স্মারকলিপি। ঠিক আছে, মেমোরান্ডাম অফ অ্যাসোসিয়েশন। 37, একটি যৌথ মূলধনী কোম্পানির বৈশিষ্ট্য কী? চিরস্থায়ী অস্তিত্ব, সীমাবদ্ধ দায়, সাধারণ শিলমোহর, সবকটি। উত্তর হবে সবকটি। 38, অগ্রাধিকারযুক্ত শেয়ার গ্রহীতারা লভ্যাংশ পায় কিভাবে? মানে যারা প্রেফারেন্স শেয়ার কিনেছে তাদের একটা পার্সেন্টেজ থাকে, যে 10%, 5%, 6% নির্দিষ্ট হারে কিন্তু তারা লভ্যাংশ পায়, অপশান এ। 39, যে দলিলে একটি যৌথ মূলধনী কোম্পানি অনুমোদিত মূলধন লিপিবদ্ধ থাকে। একটু আগেই তোমাকে বলে দিলাম যে অনুমোদিত মূলধনের অপর নাম নিবন্ধিত মূলধন। নিবন্ধিত মূলধন কোথায় লেখা থাকে? কোম্পানির স্মারকলিপিতে বা পরিমেল বন্ধে। 40, যদি ঋণপত্র বিলির সময় অতিরিক্ত চাঁদা গৃহীত হয়, সেক্ষেত্রে কি করা হয়? অতিরিক্ত আবেদনকারীদের ফেরত দিতে হয়। আর একটা বিষয় করা যায়, সেটা কিন্তু এখানে দেয়া নেই, পরের কিস্তিতে তোমরা কিন্তু অ্যালটমেন্টের সঙ্গে অ্যাডজাস্ট করতে পারো, যাকে বলা হয় প্রো রাটা অ্যাডজাস্টমেন্ট। ঠিক আছে, প্রো রাটা অ্যাডজাস্টমেন্টও করা যায়। 41, একটি কোম্পানির মূলধন কোথা থেকে সংগ্রহ করে? শেয়ার বিলি করে, মুনাফা ধরে রেখে, অগ্রাধিকার শেয়ার বিলি করে, সবকটি হবে তোমার সঠিক উত্তর। 42,
অনুমোদিত মূলধন বিলিযোগ্য মূলধন অপেক্ষায় কী হতে পারে, বেশি বা সমান? কারণ বারবার বলছি, অনুমোদিত মূলধন হচ্ছে শেয়ার মূলধনের সর্বোচ্চ সীমা, এর থেকে ওপরে কেউ যেতে পারবে না, এটাই সব থেকে বেশি। ঠিক আছে, বাকিগুলো এর সমান হতে পারে, কম হতে পারে, কিন্তু এর থেকে বেশি হবে না। ঠিক আছে, বাকিগুলো বলতে মানে ধরো তোমার বিলিযোগ্য মূলধন, বিলিখিত মূলধন, ঠিক আছে, তলবি মূলধন, এগুলো এর থেকে কম হতে পারে, কিন্তু এর থেকে বেশি হতে পারে না কোনো দিনই। 43, একটি সরকারি কোম্পানি সরকারের সর্বনিম্ন শেয়ার কত থাকে? সরকারি কোম্পানিতে সরকারকে 51% শেয়ার রাখতে হবে, বাকি শেয়ার জনগণের কাছে থাকতে পারে, বেসরকারি ব্যক্তিদের কাছে থাকতে পারে ইত্যাদি। এবার চলে এসো, দেখো শূন্যস্থান পূরণ। শেয়ার গ্রহীতাদের দায় তাদের বরাদ্দকৃত শেয়ারের মধ্যে ড্যাশের মধ্যে সীমাবদ্ধ থাকে। আচ্ছা, এখানে তোমার দেখো কিছু উত্তরগুলোই আমি দিয়েছি, অপশানগুলো কিন্তু তোমার এখানে দেওয়া হয়নি, যেহেতু শূন্যস্থান পূরণ বলেছে। অপশানগুলো দেখে নাও। অভিহিত বা নামিক মূল্যের বেশি হতে পারে না। একটি ড্যাশ কোম্পানি জনসাধারণকে শেয়ার ক্রয় করার জন্য আহ্বান করতে পারে। সর্বজনীন কোম্পানি কেন? তোমার হচ্ছে প্রাইভেট কোম্পানি তো জনগণের কাছে বিক্রি করতে পারে না শেয়ার, ঠিক আছে, বা একক ব্যক্তি কোম্পানিও পারে না। 46, একটি কোম্পানি একটি কৃত্রিম ব্যক্তি যার ড্যাশ রয়েছে বা ড্যাশ আইনগত সত্তা রয়েছে। উত্তর হবে পৃথক আইনগত সত্তা রয়েছে। 47, ড্যাশ শেয়ার গ্রহীতারা সর্বদা একটি স্থির হারে লভ্যাংশ পায়। অগ্রাধিকারযুক্ত বা প্রেফারেন্স শেয়ার হোল্ডাররা সবসময় একটা নির্দিষ্ট হারে সুদ পায়, ঠিক আছে, বা লভ্যাংশ পায়। সুদ পায় না, সুদ হচ্ছে ডিবেঞ্চার হোল্ডাররা পায়, লভ্যাংশ পায়, ঠিক আছে। 48, একটি কোম্পানি ড্যাশ শেয়ার বিলি করতে পারে না। একটি কোম্পানি অপরিশোধযোগ্য অগ্রাধিকার শেয়ার বিলি করতে পারে না, বা পরিশোধযোগ্য ইকুইটি শেয়ারও বিলি করতে পারে না। কারণ ইকুইটি শেয়ার আবার কি পরিশোধ করবে? ইকুইটি শেয়ার হচ্ছে কোম্পানি যবে বন্ধ হবে তবেই বিলি করা যায়, ঠিক আছে, তবেই পরিশোধ করা যায়। 49, ড্যাশ শেয়ার গ্রহীতারা ভবিষ্যতে মুনাফা থেকে বকেয়া লাভ্যাংশ পাওয়ার অধিকারী থাকে। এটা হচ্ছে ক্রমযৌগিক অগ্রাধিকার শেয়ার বা কিউমুলেটিভ প্রেফারেন্স শেয়ার হোল্ডাররা আগের বছর যদি লাভ না পায়, এবছর লাভ পর্যাপ্ত পরিমাণে হলে সেখান থেকে পেয়ে যেতে পারে। 50, ড্যাশ বলতে সেই মূলধনকে বোঝায় যা কেবলমাত্র কোম্পানি অবসায়নের সময় তলব করতে পারে। বারবার বলছি, এটা হবে রিজার্ভ ক্যাপিটাল, যে কোম্পানি বন্ধ হওয়ার আগে এই টাকা তুলবে না, কোম্পানি বন্ধ হয়ে গেলে তবে এই টাকা তুলবে। 51, কোম্পানির শেয়ার গ্রহীতারা হলেন কোম্পানির কি? উত্তর হচ্ছে তোমার মালিক। আর ডিবেঞ্চার হোল্ডাররা কি? পাওনাদার। এটা কিন্তু বারবার পড়ে যে ঋণপত্র গ্রহীতারা কি আর শেয়ার হোল্ডাররা কি বা শেয়ার গ্রহীতারা কি, দুটো প্রশ্ন কিন্তু পড়বেই পরীক্ষায়। 52, ভালো করে প্রিপারেশান করে যাবে। বিলিখিত মূলধনের অংশ যা এখনও তলব করা হয়নি তাকে কি বলা হয়? অতলবিকৃত মূলধন বলা হয়। 53, যখন একটি কোম্পানি অবসান হয় অগ্রাধিকার শেয়ার গ্রহীতারা ড্যাশ আগে মূলধন ফেরতের অধিকার পায়। উত্তর হচ্ছে অগ্রাধিকার শেয়ার গ্রহীতারা ইকুইটি শেয়ার গ্রহীতাদের থেকে আগে মূলধন ফেরতের অধিকার পায়, কারণ তাদের নামেই রয়েছে অগ্র অধিকারযুক্ত শেয়ার, সব কিছুতে তারা আগে অধিকার পাবে। 54, কোম্পানির অনুমোদিত মূলধনকে ড্যাশ বলে অভিহিত করা হয়। নিবন্ধিত মূলধন, দেখো চলেই এলো, সেই অপর নামটা মনে রাখবে, অপর নামটা মনে রাখবে, বলতে বলতে দেখো প্রশ্নে চলেই এলো যে অনুমোদিত মূলধনের অপর নাম হচ্ছে নিবন্ধিত মূলধন। আর কোথায় থাকে? স্মারকলিপিতে থাকে। 55, একটি ড্যাশ কোম্পানি যাতে সদস্য সংখ্যা কেবলমাত্র একজন সদস্য থাকে তাকে কোন কোম্পানি বলা হয়? তাহলে এমন একটা কোম্পানি যাতে একজন মাত্র ব্যক্তি আসে তাকে বলা হচ্ছে একক ব্যক্তি কোম্পানি বা ওয়ান পারসন কোম্পানি, ঠিক আছে। এটা ঘরোয়া কোম্পানির মধ্যেই পড়ে, কিন্তু এটা একক ব্যক্তি কোম্পানি, তুমি উত্তর করবে। 56, অগ্রাধিকার শেয়ারযুক্ত উপসর্গ ড্যাশ পার্সেন্ট হার, বলছে উপযুক্ত বা পার্সেন্টেজ, উপসর্গ পার্সেন্টেজ হচ্ছে লভ্যাংশ, মানে অগ্রাধিকার শেয়ারে লভ্যাংশ তোমার আগে থেকে থাকে। এবার উপসর্গ মানে কি? তাকে অনেক ছেলে মেয়ে বুঝতে পারে না যে উপসর্গ জিনিসটা আবার কি। দেখবে তুমি যখন অঙ্ক করবে প্রেফারেন্স শেয়ারের আগে 8% লেখা রয়েছে, কোনো জায়গায় লেখা রয়েছে 6% প্রেফারেন্স শেয়ার, কোনো জায়গায় লেখা রয়েছে 4% প্রেফারেন্স শেয়ার। তাহলে প্রেফারেন্স শেয়ারের আগে যে পার্সেন্টেজটা দেওয়া রয়েছে সেই পার্সেন্টেজটা কি? সেটা হচ্ছে তোমার লভ্যাংশের পার্সেন্টেজ। 57, একটি সর্বজনীন কোম্পানি অবশ্যই কমপক্ষে ড্যাশ সংখ্যক পরিচালক থাকে। সর্বজনীন কোম্পানির ক্ষেত্রে ন্যূনতম 3 জন পরিচালক থাকতে হবে।
আর ঘরোয়া কোম্পানির ক্ষেত্রে 2জন পরিচালক থাকতে পাবে। ঠিক আছে। 58, 1988 সালে কোম্পানি আইন প্রবর্তনের পরে ড্যাশ শেয়ার বিলি করা বন্ধ হয়ে গেছে। এটা হবে অপরিশোধযোগ্য অগ্রাধিকার শেয়ার বিলি করা বন্ধ হয়ে গেছে, অর্থাৎ কোনো কোম্পানি এখন অপরিশোধযোগ্য অগ্রাধিকার শেয়ার বিলি করতে পারে না। আচ্ছা, 59 থেকে 69, 10টা তোমার কিন্তু সত্য মিথ্যা আছে। সত্য মিথ্যাগুলো তোমার আমি কোনটা সত্য কোনটা মিথ্যা সেইভাবে আমি দিয়েছি। ঠিক আছে, কারণ বুঝতেই পারছো পুরো 190টার মতো মনে হয় প্রশ্ন আছে, 100-র ওপরে প্রশ্ন আছে, 190 না হলেও প্রায় মনে হয় 180-র মতো প্রশ্ন আছে। তো এত প্রশ্ন রেডি করা, বিশেষ করে পিডিএফ আকারে রেডি করা, সেগুলোকে আনসার করা অনেকটা সময় সাপেক্ষ। সেই কারণে এমসিকিউগুলোর অপশান দিতে পেরেছি, শূন্যস্থান পূরণগুলো সত্য মিথ্যাগুলোর অপশান দিতে পারিনি। কিন্তু এরপরে যেগুলো তোমার স্তম্ভ মেলানো আছে বা তোমার হচ্ছে অন্য কারণ বিবৃতি রয়েছে, সেগুলো তোমার অপশান দিয়েছি। এই পিডিএফটা তোমরা যদি চাও আমার কাছ থেকে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে, সংগ্রহ করে নিতে পারবে। কারণ সকলের পক্ষে বই কালেকশন করা সম্ভব নয়। সকলে কি কলকাতায় গিয়ে বই সংগ্রহ করতে পারবে? পারবে না। অনেক ছেলেমেয়ে আছে, যদি 100 জন ছেলেমেয়ে থাকে 5 জনের পক্ষে সম্ভব, 95 জন ছেলেমেয়ের পক্ষেই এই বইগুলো কালেকশন করা সম্ভব নয়। তারা কি করছে, ওই বিভিন্ন সংস্থা থেকে পিডিএফ নিচ্ছে, পিডিএফ নিয়ে পড়াশোনা করছে। ঠিক আছে, তো এখানে তোমরা পিডিএফ নেবে, সুন্দরভাবে আনসার করা রয়েছে, প্লাস তোমার হচ্ছে সমাধানও কিছু কিছু ব্যাখ্যাও করা রয়েছে। 59, কোন বিবৃতিটি সত্য? যে একটা কোম্পানির পৃথক সত্তা আছে। ঠিক আছে, এটা সত্য। একটা কোম্পানি স্বাভাবিক ব্যক্তি, মিথ্যা, কারণ কোম্পানি হচ্ছে কৃত্রিম ব্যক্তি। কোম্পানির চিরন্তন অস্তিত্ব আছে, এটা সত্য। পাবলিক কোম্পানি শেয়ার বিলি করতে পারে না, মিথ্যা। তাহলে তোমার কি হলো, যে 1 এবং 3-এরটা তোমার সত্য হলো। ঠিক আছে। 60-এরটা, কোন বিবৃতিগুলো মিথ্যা? কোনো কোম্পানির যে কোনো সদস্য পরিচালনায় অংশগ্রহণ করতে পারে, আর পরিশোধিত মূলধন তলবিকৃত মূলধনের থেকে বেশি হতে পারে। 3, শেয়ার গ্রহীতারা হলে কোম্পানির মালিক। তাহলে তোমার উত্তর হচ্ছে 1 এবং 2 হচ্ছে তোমার সঠিক উত্তর হচ্ছে তোমার 1 এবং 2, যে সকল অংশগ্রহণ করতে পারে না। আচ্ছা, এখানে দেখো 60-এরটা চেয়েছে, আমারই একটু ভুল হচ্ছিলো, যে কোন বিবৃতিগুলো মিথ্যা, মিথ্যা চেয়েছে। তাহলে দেখো তোমার 1-এরটা মিথ্যা, যে কোনো সদস্য কারবার পরিচালনায় অংশগ্রহণ করতে পারে না। ঠিক আছে, তুমি কোম্পানির শেয়ার কিনলে তুমি পরিচালনা করতে পারবে না, কোম্পানির আলাদা করে পরিচালকগণ রয়েছে। আর 2-এরটাও তোমার মিথ্যা, যে পরিশোধিত মূলধন তলবিকৃত মূলধনের থেকে বেশি হতে পারে। শুধুমাত্র সঠিক এখানে কোনটা, শেয়ার গ্রহীতারা কোম্পানির মালিক, এটা হচ্ছে সঠিক। তাহলে মিথ্যা কোনগুলো, 1 এবং 2। 61, ইকুইটি ধারকরা মানে যারা ইকুইটি শেয়ার কিনেছে তারা স্থির লাভ পায়। ঠিক আছে, এটা হচ্ছে মিথ্যা। আর তোমাকে চেয়েছে কোনগুলো মিথ্যা। ঠিক আছে, প্রাইভেট কোম্পানির শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য, এটাও মিথ্যা। আর সুপ্ত কোম্পানির ধারণা 1956 আইনে ছিল। ঠিক আছে, এটাও তোমার হচ্ছে মিথ্যা। 1, 2, 3 সবগুলোই তোমার মিথ্যার মধ্যে পড়ছে। 62টা চেয়েছে কোনগুলো সত্য? শেয়ার একটা অস্থাবর সম্পত্তি, এটা তোমার হচ্ছে সত্য। প্রবর্তকরা মালিক নয়। ঠিক আছে, এটাও সত্য। আমি কোম্পানি তৈরি করেছি, আমি প্রবর্তক, প্রোমোটার্স, কিন্তু আমার কাছে যদি শেয়ার থাকে তবেই আমি মালিক হব। কোম্পানির চিরন্তন অস্তিত্ব আছে, এটাও সত্য। তাহলে 3টাই তোমার হচ্ছে সত্য। 63টা কোনগুলো সত্য নির্ণয় করতে বলেছে? কোম্পানির পৃথক সত্তা আছে, সত্য। প্রাইভেট কোম্পানির সবথেকে বেশি সদস্য হতে পারে 200 জন, এটাও সত্য। পাবলিক কোম্পানির ন্যূনতম সদস্য সংখ্যা হচ্ছে 7 জন, এটাও সত্য। 3টাই তোমার সত্য। 64, কোন বিবৃতিগুলো মিথ্যা? অগ্রাধিকার শেয়ারে সুদ পাওয়া যায়। ঠিক আছে, এটা মিথ্যা, কারণ অগ্রাধিকার শেয়ার হোক বা সাধারণ শেয়ার, এরা লভ্যাংশ পায়, এরা সুদ পায় না। যারা ডিবেঞ্চার কিনে তারা সুদ পায়। আচ্ছা, ইকুইটি শেয়ারে স্থির লভ্যাংশ পায়, এটাও মিথ্যা। তাহলে 1 এবং 2 দুটোই তোমার মিথ্যা। 65, কোনগুলো সত্য? বলছে কোম্পানি হচ্ছে কৃত্রিম ব্যক্তি, ঠিক আছে, সত্য। এক ব্যক্তি কোম্পানি একটি বেসরকারি সীমিত কোম্পানি, বলছে এক ব্যক্তি কোম্পানি মানে যেগুলো 1 পার্সন কোম্পানি বলা হয় সেগুলো একটা বেসরকারি সীমিত কোম্পানি, এটাও তোমার সত্য। ঠিক আছে, কারণ একজন ব্যক্তি আছে এই কোম্পানিতে। ঠিক আছে, উভয় তোমার সত্য হবে। 66, কোন বিবৃতিগুলো তোমার হচ্ছে মিথ্যা? কম দামে বিলি শেয়ারকে বলা হয় বোনাস শেয়ার। ঠিক আছে, এটা তোমার হচ্ছে মিথ্যা। কম দামে যে শেয়ার বিলি করা হয় সেইগুলো তোমার হচ্ছে রাইট শেয়ারের মধ্যে পড়ে, সোয়েট শেয়ারের মধ্যে পড়ে। ঠিক আছে, সোয়েটটাও বলবো না, রাইট শেয়ারের মধ্যে পড়ে। ঠিক আছে,
সেটা বোনাস শেয়ারের মধ্যে হবে না। বোনাস শেয়ার হচ্ছে তোমার কাছে যদি শেয়ার থাকে, ধরো তোমার কাছে 10টা শেয়ার আছে, কোম্পানি বলছে যাদের কাছে 10টা শেয়ার আছে তাদেরকে আমরা এক্সট্রা একটা শেয়ার দেবো, ঠিক আছে, তার জন্য কোনো টাকা দিতে হবে না, একটা শেয়ার দেবো, এর জন্য কম দাম বেশি দাম কিছুই দিতে হবে না, ঠিক আছে, সেইগুলো হচ্ছে বোনাস শেয়ার। 2 নম্বর, পাবলিক কোম্পানির অসীম দায়, এটাও মিথ্যা, কারণ কোনো কোম্পানির দায় কি শেয়ার দ্বারা সীমিত হয়। আর অগ্রাধিকার শেয়ার লভ্যাংশ পরিবর্তন হয়, এটাও মিথ্যা, কারণ এদের তো নির্দিষ্ট হারে লভ্যাংশ দেওয়া হয়, তাহলে সবগুলোই তোমার মিথ্যা। 1, 2 আর 4 এটা তোমার হচ্ছে মিথ্যা হলো। আচ্ছা 67, বিলিযোগ্য বিবৃতি যাচাই করো, ঠিক আছে, মানে ওই সত্য মিথ্যা যাচাই করো। বিলিযোগ্য মূলধন, ঠিক আছে, লভ্যাংশের অংশ, ঠিক আছে, মিথ্যা। অবসায়নের সময় অগ্রাধিকার শেয়ার নেওয়া হয়, ঠিক আছে, বা অবসায়নে অগ্রাধিকার শেয়ার নেওয়া হয়, ঠিক আছে, এটা মনে হয় একটু মিস্টেক আছে। 3 নম্বরটা অগ্রাধিকার শেয়ারের ভোট অধিকার নেই, এটা ঠিক। আর এরা হচ্ছে পাওনাদার, তার মানে তোমার এটা পুরো প্রশ্নটা অগ্রাধিকার শেয়ার নিয়ে রয়েছে, ঠিক আছে। তো এই জায়গাটা একটু কনফিউজ আছে, বা প্রশ্নটা হয়তো পুরোটা ঠিকভাবে করা হয়নি, সেই কারণে তোমাদের এটা আমি বলছি না। যদি আমি প্রশ্নের উত্তরটা পাই তোমাদের কিন্তু আমি হচ্ছে তোমার কমেন্ট বক্সে দিয়ে দেবো। আচ্ছা এরপরে দেখো এই দুটো প্রশ্ন আর আলোচনা করছি না, যদি মিস্টেক থাকে। তো আমি স্তম্ভ মেলানোয় চলে যাচ্ছি 70 থেকে 75-এ, ঠিক আছে, স্তম্ভ মেলানোয় চলে যাচ্ছি। যে অনুমোদিত মূলধন কোনটা? অনুমোদিত মূলধন তোমার হবে সর্বোচ্চ সীমা, ঠিক আছে, সবার থেকে বেশি হতে পারে, তাহলে তোমার হচ্ছে বিলিযোগ্য মূলধনের অপেক্ষায় বেশি বা সমান হবে, ঠিক আছে, এর সাথে 3। আচ্ছা তলবিকৃত মূলধন বি এর সাথে তোমার হবে 4, বিলিখিত মূলধন অপেক্ষায় কম বা সমান হতে পারে। সি এর সাথে হবে তোমার 1, বিলিখিত মূলধন, ঠিক আছে, সি এর সাথে তোমার হচ্ছে কোনটা, সি এর সাথে হবে তোমার 2, ঠিক আছে, সি এর সাথে তোমার হবে 2, বিলিখিত মূলধন অপেক্ষায় কম বা সমান। আর সঞ্চিত মূলধন হবে তোমার লাস্টেরটা একেবারে, ঠিক আছে, অবসায়নের সময় কেবলমাত্র তলবিকৃত মূলধন। তুমি হচ্ছে এই বিকল্প মেলবন্ধন দেখো যেটা ব্যাকেটে দেওয়া আছে, এ এর সাথে 3, বি এর সাথে 4, সি এর সাথে 2, ডি এর সাথে 1, এইটা কিন্তু তুমি করবে, ঠিক আছে। 71, আচ্ছা 71-এর প্রশ্ন দেখো তোমার এখানে কিন্তু দেওয়া রয়েছে, ঠিক আছে, 71-এর প্রশ্ন কিন্তু এখানে তোমার দেওয়া রয়েছে, অপশানগুলো দেখো 70, 71, একটু নিচে চলে গেলাম, এই যে এখানে প্রশ্নগুলো রয়েছে মানে 70, 71, 72, এখানগুলো একটু মিস্টেক আছে, সেই কারণে দেখো আমি তোমাদের জন্য এই প্রশ্নগুলো আবার আলাদা করে করেছি, ঠিক আছে। 70, 71, 72, দেখো 70-এ দেখো এখানে তোমার কিন্তু সঠিক উত্তরটা তুমি পেয়ে যাচ্ছ, যে অপশান ছিল না, অপশানগুলো দিয়ে দিয়েছি। দেখো 70 থেকে অনুমোদিত মূলধন কী হচ্ছে তোমার 3-এরটা মিলছে, বিলিযোগ্য মূলধন অপেক্ষায় বেশি বা সমান। তলবিকৃত মূলধন তোমার হচ্ছে বি এর সাথে তোমার 4-এরটা মিলছে, সি এর সাথে তোমার 2-এরটা, আর ডি এর সাথে তোমার 1-এরটা মিলছে, ঠিক আছে। যেখানে দেখো 71 স্তম্ভ মেলা রয়েছে, সঞ্চিত মূলধন কী হবে, এর সাথে তোমার 3, অতলবী মূলধন থেকে সৃষ্টি হয়, মানে রিজার্ভ ক্যাপিটাল যেটা এখনও তলব করা হয়নি। মূলধনী সঞ্চিতি বি এর সাথে তোমার হবে 2, মূলধনী মুনাফা থেকে তৈরি হয়। আর গুপ্ত সঞ্চিতি হবে রেভিনিউ মুনাফা থেকে সৃষ্টি হয়। অপশান তোমার ডি হচ্ছে সঠিক উত্তর। 72-এ দেখো স্তম্ভ মেলানো দেওয়া রয়েছে এবং অপশানও দেওয়া রয়েছে, করাও রয়েছে। নিজের সিকিউরিটিস প্রিমিয়াম ক্রয়, নিজের সিকিউরিটিস প্রিমিয়াম ক্রয়, এটা হবে কোম্পানি আইন 2013-র 68 নম্বর ধারায় আছে। বি বর্তমান শেয়ার গ্রহীতাদের বিলিখিত শেয়ার। 4 অধিকার লব্ধ শেয়ার বা রাইট শেয়ার। সি বিনা পয়সায় যে শেয়ার দেওয়া হয় সেটা হচ্ছে বোনাস শেয়ার, সি এর সাথে 2। ডি একজন ব্যক্তি যে কোম্পানি তৈরি হয় সেটা হচ্ছে ডি এর সাথে 1, কোম্পানি আইন 2013 ধারা 262 অনুযায়ী, ঠিক আছে, অপশান বি হচ্ছে তোমার সঠিক উত্তর। আচ্ছা এরপর চলে যাও তোমার 73-এ, তালিকা 1, তালিকা 2, স্মারকলিপিতে উল্লেখ থাকে অনুমোদিত মূলধন, এর সাথে তোমার হবে 4, জনসাধারণের নিকট অনুমোদিত মূলধনের একটি অংশ ক্রয়ের প্রস্তাব দেওয়া হয়েছে, তাহলে বি এর সাথে হবে, এটাকে বলা হচ্ছে তোমার বিলিযোগ্য মূলধন। এ বি এর সাথে হবে 1, সমস্ত অর্থ তলবিকৃত হয়েছে এবং পরিশোধিত হয়েছে, তাকে কি বলা হচ্ছে, তাকে বলা হবে সি এর সাথে তোমার 2, বিলিখিত বা সম্পূর্ণ পরিশোধিত মূলধন। আর বিলিখিত মূলধন যা তলব করা হয়েছে সেটা হবে তলবিকৃত মূলধন, অপশান বি হয়ে যাবে তোমার সঠিক উত্তর। 74, জনসাধারণের উদ্দেশ্যে প্রস্তাবিত প্রকৃত শেয়ার সংখ্যাকে কি বলা হয়, তোমার হবে বিলিযোগ্য মূলধন। প্রকৃত শেয়ার জনগণ যতটা কেনে তাকে কি বলা হচ্ছে, বিলিখিত মূলধন। সর্বোচ্চ শেয়ার দ্বারা জনগণের কাছে যে শেয়ার বিলি করা যায় বা যার থেকে আর বেশি বিলি করা যায় না, সর্বোচ্চ যতটা বিলি করা যায় তাকে বলা হচ্ছে অনুমোদিত মূলধন। তাহলে অপশান হয়ে যাচ্ছে তোমার এ। 75,
নামিক মূলধনের পরিমাণ যা জনসাধারণের কাছে প্রস্তাব দেওয়া হয়েছে, এটা হবে তোমার বিলিযোগ্য মূলধন। নামিক মূলধনের পরিমাণ যা বিলি করা হয়েছে সেটা হবে তোমার বিলিযোগ্য মূলধন। বিলিযোগ্য মূলধন পরিমাণ যা প্রকৃতপক্ষে জনসাধারণের কাছে বিলিখিত হয়েছে তাকে বলা হয় বিলিখিত মূলধন। শেয়ার বা স্টক পরিবর্তনে শেয়ার গ্রহীতাদের একটি কোম্পানির প্রাপ্ত টাকা, এটা হবে তোমার পরিশোধিত মূলধন। অপশান সি হয়ে যাবে তোমার সঠিক উত্তর। এরপরে দেখো ডিবেঞ্চার। তাহলে তোমার শেয়ার থেকে টোটাল 75টা প্রশ্ন ছিল। যারা 75টা প্রশ্নে চলে এসেছো, 76-এ দেখতে শুরু করেছো, তারা অবশ্যই বলছি অন্তত তোমরা 50টা লাইক অন্তত করে দিও, ঠিক আছে? কারণ আগামী দিন আমি কিন্তু তোমাদের জন্য অ্যাকাউন্টিং ফর রেশিও বা আর্থিক বিবরণী বিশ্লেষণ কিন্তু তোমাদের নিয়ে আসব, ঠিক আছে? তাহলে ঋণপত্র থেকে যা প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো এবার আমরা পরপর করে যাই, ঠিক আছে? এটা পুরো ডিবেঞ্চার থেকে। যদি তোমরা হাফ হাফ করো, শেয়ার থেকে মোটামুটি 5 নাম্বার আসতে পারে, ডিবেঞ্চার থেকে 5 নাম্বার, টোটাল হচ্ছে 10 নাম্বার। 76-এর প্রশ্ন, ঋণপত্র গ্রহীতারা কী পাওয়ার অধিকার? উত্তর হবে সুদ পাওয়ার অধিকার। ঋণপত্র কি? এটি বাহ্যিক দায়। ঋণপত্রের ওপর সুদ কি? মুনাফা থেকে ছাঁট, ঠিক আছে? এইটা হচ্ছে তোমার ভুল আছে, অপশানটা বারবার বলছি। 78টা একটু কালেকশন করে নাও, সিএরটা হবে মুনাফার ছুটি নয়, এটা মুনাফার ছাঁট হবে, ঠিক আছে? যে ঋণপত্রের ওপর সুদ হচ্ছে মুনাফা থেকে ছাঁট। কেন? কারণ তোমার হচ্ছে লাভ হোক বা ক্ষতি হোক ঋণপত্রের ওপর সুদ দিতে হবে। এর অপশানটা কিন্তু ভুল আছে, 78-এর প্রশ্নটা একটু ঠিক করে নেবে, ঠিক আছে? 79, অধিহার ঋণপত্র বিলির ক্ষেত্রে প্রিমিয়ামটা কি? একটি মূলধনী লাভ। ঋণপত্র বিলির ওপর যে ডিসকাউন্ট দেওয়া হয় সেটা হচ্ছে মূলধনী ক্ষতি। 81, ঋণপত্র বিলির ক্ষেত্রে ক্ষতি কি? বা ঋণপত্র বিলির ক্ষেত্রে যে ডিসকাউন্ট সেটা হচ্ছে তোমার একটা খরচ বা ক্ষতি, ঠিক আছে? লস অন ইস্যু অফ ডিবেঞ্চার। 82, ঋণপত্র পরিশোধ সঞ্চিতির জের স্থানান্তর করা হয় কোথায়? উত্তর হবে তোমার ঋণপত্র পরিশোধের ক্ষেত্রে সাধারণ রিজার্ভ, ঠিক আছে, বা জেনারেল রিজার্ভে তোমার স্থানান্তর করা হয়, ঠিক আছে? 83, ঋণপত্র বিলি করায় ক্ষতির অঙ্ক যে শিরোনামে দেখা হয় না, তাহলে সেটা হচ্ছে তোমার কিসের মধ্যে দেখানো হচ্ছে? ঋণপত্র বিলি করায় যে লস অন ইস্যু অফ ডিবেঞ্চার বা যেটা ক্ষতি হয়ে যাচ্ছে সেটা তোমার হচ্ছে বিবিধ ব্যয় বা অন্যান্য অচলতি সম্পত্তি হিসাবে দেখানো হয়। 84, কোনো কোম্পানির ভোটাধিকার যুক্ত ঋণপত্র বিলি করতে পারে না, সেই ধারাটা কিসে দেওয়া রয়েছে? উত্তর হচ্ছে 71, মানে ঋণপত্র যারা কেনে দেখো তারা ভোট দিতে পারে না। কোম্পানি এরকম ঋণপত্রও বিক্রি করতে পারে না যে তুমি ঋণপত্র কিনলে ভোট দিতে পারবে, এরকম ঋণপত্র বিক্রি করা যায় না, ঠিক আছে? ঋণপত্রের ওপর সুদ করা হয় কোন হারে? উত্তর হবে পূর্ব নির্ধারিত হারে। ঋণপত্রের ওপর একটা নির্দিষ্ট হারে সুদ থাকে, প্রেফারেন্স শেয়ার ক্যাপিটালের মতো, সেই হারেই কিন্তু সুদ দেওয়া হয়। ঋণপত্র বিলির ওপর যে প্রিমিয়াম বা বার্তা নেওয়া হয় সেটা মানে কি? সেটা হচ্ছে ঋণপত্রের অভিহিত মূল্য, ঠিক আছে? যে ঋণপত্র বিলির ওপর প্রিমিয়াম বা বার্তা কীভাবে নির্ধারিত হয়? অভিহিত মূল্যের তুলনায়। এখন বিষয়টা ভালো করে বুঝো। ধরো একটা ডিবেঞ্চারের দাম 100 টাকা, মানে তার অভিহিত মূল্য হচ্ছে 100 টাকা। আমি সেটা 110 টাকাতেও বিক্রি করতে পারি, আমি সেটা 80 টাকাতেও বিক্রি করতে পারি। বেশি দামে বিলি করলে সেটা হবে প্রিমিয়াম, কম দামে বিলি করলে সেটা হবে বার্তা বা ডিসকাউন্ট। 87, ঋণপত্রের টাকা পরিশোধ করতে হয় কত বছর ধরে? একটা নির্দিষ্ট সময়ের পর। এখানে 5, 10, 15 এরকম নয়, বা তুমি বলতে পারো ঋণপত্রের জীবনকাল ব্যাপী কী করতে হয়? প্রশ্নটা হচ্ছে ঋণপত্রের টাকা কখন পরিশোধ করতে হয়, এটা হচ্ছে একটা নির্দিষ্ট সময়। আর যেটা আমি বলছিলাম ওটা তোমার হচ্ছে প্রিমিয়ামের ফলে যে ক্ষতি হয়, ঠিক আছে, পরিশোধের ফলে বা রিডিমেবলের জন্য যে ক্ষতি হয় সেই ক্ষতিটা কীভাবে মুছে ফেলা হয় সেটা নয়, ঠিক আছে? 87টা ভালো করে বোঝো। ধরো একটা কোম্পানি বলছে আমি 6 বছরের জন্য ডিবেঞ্চার বিলি করব, তাহলে 6 বছর পরেই পরিশোধ করতে হবে। কোনো কোম্পানি বলছে আমি ডিবেঞ্চার বিলি করছি 10 বছর পর টাকা ফেরত দেবো, তাহলে 10 বছর পর কোম্পানিকে ডিবেঞ্চারের টাকা ফেরত দিতে হবে। তো এখানে তেমন কোনো নির্দিষ্ট বছর নেই, যে কোনো নির্দিষ্ট সময় যেটা উল্লেখ করা থাকবে তারপরেই কিন্তু টাকা ফেরত দিতে হবে। 88, কোন পরিবর্তনশীল দাবি সাধারণত অন্তর্ভুক্ত হয়? কোন পরিবর্তন ফ্লোটিং চার্জেস দাবি সাধারণত অন্তর্ভুক্ত হয়? উত্তর হচ্ছে ভবিষ্যৎ সহ কোনো কোম্পানির সমস্ত সম্পত্তি। 89, ঋণপত্র পরিশোধের প্রিমিয়াম কি? ঋণপত্রের প্রিমিয়াম বা পরিশোধের প্রিমিয়াম এটি হচ্ছে একটি ব্যক্তিক হিসাব বা পার্সোনাল অ্যাকাউন্ট। ঋণপত্র বিলি করা যেতে পারে শুধুমাত্র নামিক মূল্যে, শুধুমাত্র বার্তাতে, শুধুমাত্র প্রিমিয়ামে, সবভাবেই করা যায়। নামিক মূল্যে, বার্তাতে, প্রিমিয়ামে, সবভাবেই ঋণপত্র বিলি করা যায়।
91, ঋণপত্রের ওপর সুদ নির্ণয় হয় কিসের ওপর? উত্তর হচ্ছে অভিহিত মূল্য বা নামিক মূল্যের ওপর। 92, কোম্পানির উদ্বর্তপত্রে কোন শিরোনামে ঋণপত্রকে দেখানো হয়? অচলতি দায় হিসাবে দেখানো হয়, ঠিক আছে, নন কারেন্ট লাইবিলিটি। 93, ঋণপত্র বিলির জন্য ক্ষতির পরিমাণ কোম্পানির উদ্বর্তপত্রে কোন সম্পত্তিতে দেখানো হয়? উত্তর হবে অচলতি সম্পত্তি বা নন কারেন্ট অ্যাসেট হিসাবে দেখানো হয়। 94, ঋণপত্রের ওপর সুদ হিসাবখাতটি বন্ধ করার জন্য কোন হিসাবখাতকে ডেবিট করা হয়? উত্তর হবে প্রফিট অ্যান্ড লস, ঠিক আছে, অ্যাকাউন্টকে ডেবিট করা হয়, লাভ ক্ষতির হিসাবকে। অর্থাৎ কোম্পানি ডিবেঞ্চার যারা কিনেছে তাদেরকে সুদ দিতে হয়, সেই সুদটা কোথা থেকে দেয়? লাভ ক্ষতির হিসাব থেকে। তবে এটা মনে রাখবে, মুনাফা থেকে ছাঁট, এটা কিন্তু লাভ ক্ষতির বন্টন নয়, ঠিক আছে। 95, ঋণপত্র বিলি করে প্রাপ্ত চাঁদা বা প্রিমিয়াম কিসে ব্যবহার করা যায়? প্রাথমিক খরচ বাতিল বা বাদ দেওয়ার জন্য, দায় গ্রহণ দস্তুর বাতিল বা বাদ দেওয়ার জন্য, ঋণপত্র পরিশোধের প্রিমিয়াম বাতিল বা বাদ দেওয়ার জন্য। উত্তর হবে সবগুলোতেই ব্যবহার করা যেতে পারে। 96, কোম্পানি অবসায়নের সময় ঋণপত্রের মূল্য টাকা ফেরত দেওয়া হয় সবার প্রথমে বা শেয়ার গ্রহীতাদের আগে। তাহলে ঋণপত্রের টাকা সবার আগে কিন্তু ফেরত দেওয়া হয়। 97, ঋণপত্র গ্রহীতারা ভবিষ্যতে কি ক্রয় করে শেয়ার গ্রহীতা হতে পারে? উত্তর হচ্ছে রূপান্তরযোগ্য ঋণপত্র। তাহলে দেখো, রূপান্তরযোগ্য ঋণপত্র তোমাদের ক্লাসেই করিয়েছিলাম, এমন ঋণপত্র যেটা পরবর্তীকালে শেয়ারে কনভার্ট করা যায়। 98, ঋণপত্রের মূল্য বা মূল টাকা কোম্পানি পরিশোধ করে হয়। ঋণপত্রের মূল টাকা কোম্পানি পরিশোধ করে হয় একটি নির্দিষ্ট সময় পরে অথবা কোম্পানির জীবনকাল কিস্তির মাধ্যমে। এই ধরনের ঋণপত্রকে কী বলা হয়? তাহলে কোম্পানি যে তার টাকা, সেই টাকা কী হয়? পরিশোধ করে অথবা জীবনকালব্যাপী কিস্তির মাধ্যমে পরিশোধ করে, সেই ধরনের ঋণপত্রকে কী বলা হয়? পরিশোধযোগ্য ঋণপত্র। মানে কোম্পানি বলছে, যারা ঋণপত্র কিনেছো, আমি 5 বছর পর তোমাদের টাকা পরিশোধ করে দেবো, অথবা আমি প্রতি বছর কিছু কিছু করে 5 বছরে তোমাদের টাকা পরিশোধ করে দেবো। একে বলা হয় পরিশোধযোগ্য ঋণপত্র। 99, ঋণপত্র আবেদন হিসাব খাত কোন ধরনের হিসাব খাত? উত্তর হচ্ছে ব্যক্তিগত হিসাব খাত। 100, কোম্পানি ঋণপত্র বিলি করা যেতে পারে নগদে, নগদ ব্যতীত অন্য কোনো প্রতিদানে, আর জামানত সিকিউরিটিস হিসাবে, সবগুলি। আর দেখো, এই যে প্রশ্নগুলো 100 প্রশ্ন, 101, এইগুলো কিন্তু তোমাদের পুরোটাই আগে করিয়ে দিয়েছি। পুরোটাই দেখো, তোমরা বিভিন্ন বিবিকুণ্ডু টেস্ট পেপার ধরে বা যেগুলো তোমরা মক টেস্ট, মডেল টেস্ট করেছো, তাতে কিন্তু বেশিরভাগই কমন প্রশ্ন আসছে। 101, ঋণপত্রকে জামানত সিকিউরিটিস হিসাবে বিলি করার জন্য কোন হিসাব খাতকে ডেবিট করা হয়? উত্তর হচ্ছে ঋণপত্র সাসপেন্স হিসাব খাতকে ডেবিট করা হয়। 102, জমা আমানত সিকিউরিটিস বিলি করা ঋণপত্রের ওপর সুদ প্রদান করা হয় কোন ভিত্তিতে? উত্তর হচ্ছে কোনো রকম সুদ প্রদান করা হয় না। মানে কোম্পানির জন আমানত যদি সংগ্রহ করে, তার পরিবর্তে কোম্পানি ঋণপত্র আলাদা করে ইস্যু করতে পারে, কিন্তু তার উপর কোম্পানিকে সুদ দিতে হয় না, কারণ ওই ঋণপত্রগুলো কোম্পানির কাছেই রয়ে যায়। ঋণপত্র কি? দেখো, একটু আগে তোমাকে বলছিলাম দুটো জিনিস পড়ে, যে একটা শেয়ার মূলধন কি? নিজস্ব মূলধন। আর ঋণপত্র কি? ঋণকৃত মূলধন। আর একটা পরে শেয়ার গ্রহীতা কারা? মালিক। ঋণ গ্রহীতা কারা? পাওনাদার বা ঋণদাতা। ঠিক আছে, এই দুটো কমন প্রশ্ন কিন্তু তোমাকে মনে রাখতেই হবে। 104, অধিহারে ডিবেঞ্চার বিলি করলে সেই প্রিমিয়ামটাকে কি বলা হয়? উত্তর হচ্ছে একটি আয় বা মূলধনী লাভ বলা হয়। একটি ঋণপত্র, এই দেখো, এই প্রশ্নটা যেমন 105-এর প্রশ্নটা যেমন দেখো কমন প্রশ্ন, একটি ঋণপত্র 4টি সমান কিস্তিতে পরিশোধ করতে হলে ডিসকাউন্ট অন ইস্যু অফ ডিবেঞ্চার অ্যাকাউন্ট কী অনুপাতে মিল করানো হয়? 4:3:2:1 অনুপাতে হয়ে থাকে। 106 দেখো, অঙ্ক দিয়েছে। অঙ্ক কিভাবে করবে দেখো, এক লাইনে করা রয়েছে, যাতে পরীক্ষায় তোমাদের ক্যালকুলেটর ছাড়া তোমরা খুব ইজিভাবে করতে পারো ডিবেঞ্চারের অঙ্ক, সেইভাবেই কিন্তু দেওয়া রয়েছে। রোজ লিমিটেড লোটাস লিমিটেডের থেকে 8,10,000 টাকার সম্পত্তি কিনেছে। কোম্পানি বলছে, আমি তোমাকে 100 টাকার 12% ঋণপত্র দেবো, 10 টাকা বাটটাতে ডিসকাউন্টে। তাহলে 100 টাকার মাল 90 টাকায় দিয়ে দেবো, 100 টাকার ডিবেঞ্চার 90 টাকায় দিয়ে দেবো। তাহলে তুমি কতগুলো ডিবেঞ্চার পাবে? দেখো, টোটাল 8,10,000কে 90 দিয়ে ভাগ করবে, 9,000টি ডিবেঞ্চার পাবে। অপশান বি হবে সঠিক উত্তর। 107, আপেল লিমিটেড গুয়াভা লিমিটেডের থেকে 8,10,000 টাকা দামের সম্পত্তি কিনেছে। আপেল লিমিটেড ক্রয়ের প্রতিদান হিসাবে 100 টাকা মূল্যের 12% ডিবেঞ্চার 20% প্রিমিয়ামে দেবে বলছে। তাহলে আপেল লিমিটেড কতগুলি গুয়াভা লিমিটেডকে বিলি করবে? তাহলে 8,10,000কে কত দিয়ে ভাগ করবে? 120 দিয়ে। কেন? কারণ 100 টাকার ডিবেঞ্চার 120 টাকা নেবে। তাহলে কতগুলো ডিবেঞ্চার দিতে হবে? 6,750টি ডিবেঞ্চার দিতে হবে। 108, সোনিয়া লিমিটেড 4 লক্ষ টাকা 12% ঋণপত্র বিলি করেছে 10% বাট্টায়
5টি সমান কিস্তিতে টাকা পরিশোধ করবে। ঋণপত্রের ওপর বাট্টার পরিমাণ কী হবে বা বাতিলকরণ কীভাবে হবে? 5টা কিস্তি হলে 5:4:3:2:1 হবে, ঠিক আছে? আর 4টে হলে 4:3:2:1 হবে। এইভাবে কিন্তু তোমার বাট্টার পরিমাণ কিন্তু বাতিল হয়, ঠিক আছে, বা অবলোপন করা হয়। 109, প্রকাশ লিমিটেড 5 লক্ষ টাকার 10% ঋণপত্র 5% প্রিমিয়ামে বিলি করেছে, যেটা 5 বছর পর 10% প্রিমিয়ামে আবার ফেরতযোগ্য। তাহলে তার ক্ষতি কত? ক্ষতিতে কত টাকা সে দেবে? তাহলে সে লস অন ইস্যু অফ ডিবেঞ্চারে ক টাকা দেবে? 5% দেবে। 5% নয়, সরি 10% দেবে। তাহলে 5 লাখ টাকা 10% হবে 50,000 টাকা। সে কী দেবে? সে লস অন ইস্যু অফ ডিবেঞ্চারে ডেবিট করবে, ঠিক আছে? আর সিকিউরিটিজ প্রিমিয়াম যেটা থাকছে, সিকিউরিটিজ প্রিমিয়ামটা তার 50,000 25,000 সেটা ক্রেডিট হবে, ঠিক আছে? সিকিউরিটিজ প্রিমিয়ামটা ক্রেডিট হবে আর লস অন ইস্যু অফ ডিবেঞ্চারটা তোমার ডেবিট হবে, ঠিক আছে? 110, মুন লিমিটেড 10% ঋণপত্র 10% দরে 100 টাকা দরে 5% বাট্টায় বিলি করেছে। তাহলে প্রথমে দেখো ক্ষতি হচ্ছে 5 টাকা, আবার বলছে 10% প্রিমিয়ামে পরিশোধ করবে, তাহলে 15% ক্ষতি। তাহলে তোমার 10,000 টাকা 100 টাকা করে দাম, তাহলে তোমার হচ্ছে কত টাকা? 1 লাখ টাকা, 1 লাখ 10 লাখ টাকা, 10 লাখ টাকার 15% মানে তোমার 1,50,000 টাকা ক্ষতি। ক্ষতিটা তুমি কি করে করবে? ওই 5% আর 10%কে যোগ করে নেবে, 15% ক্ষতি হবে, ঠিক আছে? 111, রাখা লিমিটেড 5,000 12% ঋণপত্র 100 টাকা দরে 10% ডিসকাউন্টে বিলি করছে, মানে 10 টাকা ক্ষতি করছে। তাহলে তার মোট ঋণপত্রের ওপর সুদ কোম্পানিকে প্রদান করতে হবে কত? দেখো কোম্পানি কত টাকা সুদ দেবে? 12%। কত টাকার ডিবেঞ্চার বিলি করছে? 5,000 গুণিতক 100 মানে 5 লাখ টাকা। তাহলে 5 লাখ টাকার 12% হবে 60,000। তুমি ওই ডিসকাউন্ট দিয়ে করতে যাও না, জানো কেন? কারণ সুদ সর্বদাই মেন ভ্যালুর ওপর হয়, ঠিক আছে? তখন লেখা রয়েছে সুদ সর্বদা ফেস ভ্যালুতে হয়, ঠিক আছে? ডিসকাউন্টের পর বাকি যে টাকা পড়ে রইলো তার উপর সুদ গণনা হয় না, ঠিক আছে? 112, ভক্তি লিমিটেড 5,000 8% ঋণপত্র 100 টাকা দরে 10% প্রিমিয়ামে বিলি করলো। তাহলে ঋণপত্রের ওপর সুদ কত হবে? একই রকম, তোমাকে প্রিমিয়াম এখানে দেখার দরকার নেই। 500 টাকা গুণিতক 100, 5,000 গুণিতক 100, 500 এই 5,000টা ডিবেঞ্চার 100 টাকা করে দাম, 5 লাখ টাকা। 5 লাখ টাকার তুমি সুদ দেবে 8%, 40,000 টাকা। কেন? তোমার সুদ সবসময় ফেস ভ্যালুর ওপর গণনা করা হয়, ঠিক আছে? এটা মনে রাখবে, কোনো প্রিমিয়াম ডিসকাউন্টের ওপর গণনা করা হয় না। 113, ভীমা লিমিটেড 1,50,000 টাকার যন্ত্রপাতি ক্রয় করেছে, যেখানে 20% নগদ হারে পরিশোধযোগ্য, বাকি 100 টাকা দরে 10% ঋণপত্র আবন্টন করেছে, যেখানে 50% প্রিমিয়ামে বিলি করেছে। তাহলে ঋণপত্রের সংখ্যা কত? ঠিক আছে, তাহলে প্রথমে দেখো 15 লক্ষ টাকার যন্ত্রপাতি কিনেছে, যার 20% নগদে দিয়েছে, তাহলে 20% তুমি বাদ দিয়ে দাও 15 লাখ টাকা থেকে। 15 লাখ টাকাতে 20% বাদ দিয়ে দিলে বাকি থাকছে তোমার 12 লাখ টাকা। এবার 12 লাখ টাকার জন্য কি করছে? বলছে 100 টাকার ডিবেঞ্চার 20 টাকা করে এক্সট্রা নিচ্ছে, মানে 120 টাকা করে একটা ডিবেঞ্চার দিচ্ছে। তাহলে 12 লক্ষ টাকাকে তুমি যদি 120 দিয়ে ভাগ করো, ঋণপত্রের সংখ্যা হবে 10,000। 10,000টা ঋণপত্র দিতে হবে। 114, বোস লিমিটেড দে লিমিটেডের কাছ থেকে 10 লক্ষ টাকার দাবিহীন গৃহ সম্পত্তি অর্জন করেছে। 1 লক্ষ টাকার অর্ধমন গ্রহণ করে, মানে তোমার হচ্ছে সম্পত্তি আর তোমার ধরো দায়, ঠিক আছে? অধর্মন মানে হচ্ছে তোমার দায়। তাহলে 10 লক্ষ থেকে 1 লক্ষ বাদ দিলে নিট সম্পত্তি 9 লক্ষ টাকা পেয়েছে। এটা ভেবে রাখো, 9 লক্ষ টাকা। এবার কোম্পানি বলছে আমি 100 টাকার ডিবেঞ্চার 10% ডিসকাউন্টে দেবো, মানে 90 টাকা করে দেবো। তাহলে কতগুলো ঋণপত্র দিতে হবে? তাহলে 9 লাখ টাকাকে 90 দিয়ে ভাগ করলে তোমার 10,000টা ঋণপত্র দিতে হবে। 115, যদি বিক্রেতাদের 6,20,000 টাকার সম্পত্তি 1,20,000 টাকার দায় বিবেচনা 5,50,000 টাকার ঋণপত্র দেওয়া হয়, তাহলে এই 50,000 টাকা কোথায় ডেবিট বা ক্রেডিট করা হবে? প্রথমে দেখো তুমি নিট কত সম্পত্তি পাচ্ছ, এটা কমন প্রশ্ন, আগে টেস্ট পেপারে করেছি। 6,20,000 থেকে 1,20,000 টাকা বাদ দিয়ে দাও, তাহলে তোমার হচ্ছে 5 লক্ষ। এবার 5 লক্ষ টাকা নেওয়ার জন্য তুমি 5,50,000 টাকা দিচ্ছ। 50,000 টাকা কেন অতিরিক্ত দিচ্ছ? যখন অতিরিক্ত টাকা দেওয়া হয় সেটা গুডউইলের জন্য দেওয়া হয়, ঠিক আছে? তো সেটা তোমার সুনাম হিসাব খাতে ডেবিট হবে। আচ্ছা, আমরা প্রায় তোমার শেষের দিকেই চলে এসেছি, ঠিক আছে? আর তোমাদেরকে একটা কথা বলে রাখি, এই যে
ক্লাসটা তোমরা অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, কারণ অনেকেই এমন আছে যারা এই বইগুলো সংগ্রহ করতে পারেনি। এমনকি তোমার যদি এত প্রশ্ন প্রিপারেশন করায় অসুবিধা হয়, তোমার বন্ধুরাও তোমাকে কিন্তু পরীক্ষায় সহযোগিতা করতে পারবে বা সাহায্য করতে পারবে। তাই সকলের পারস্পরিক সহযোগিতা করো, যতটা পারবে তোমরা কিন্তু শেয়ার করো। শুধু আমার জন্য বলছি না, কারণ আমার ইউটিউব চ্যানেলে তোমার যেরকম ভিউ হয় সেরকম ভিউ হবেই, ঠিক আছে, কিন্তু তোমাদের যেহেতু পরীক্ষা অনেকটা কাছে আছে, ঠিক আছে, সেই কারণে তোমরা যতটা পারবে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। 116, যদি বিক্রেতাদের 2 লক্ষ টাকার নিট সম্পত্তি বিবেচনায় 1,40,000 টাকা দেয়, তাহলে তুমি কারো কাছ থেকে 2 লক্ষ টাকার জিনিস নিচ্ছ, তাকে দিচ্ছ 1,40,000, তাহলে তোমার যে টাকাটা বেঁচে যাচ্ছে সেই টাকাটা হচ্ছে তোমার ক্যাপিটাল রিজার্ভে চলে যাবে, অপশান এ। 117, পুষ্পা লিমিটেড 50,000 টাকা 100 টাকা মূল্যের 8% ঋণপত্র নির্দিষ্ট প্রিমিয়ামে বিলি করেছে। এবার 10% প্রিমিয়ামে পরিশোধ করতে গিয়ে লস অন ইস্যু অফ ডিবেঞ্চার বাতিল করার সময় লাভ ক্ষতি থেকে 2 লাখ টাকা নেওয়া হয়েছে, তাহলে সে কত টাকা প্রিমিয়াম করেছিল? এখন ভালো করে বুঝে দেখো, তোমার বলছে 10% যদি প্রিমিয়ামে বিলি করতে হয়, তাহলে তোমার ডিবেঞ্চার আছে 5 লাখ টাকা। ক্লিয়ার? তোমার 5 লাখ টাকার টোটাল ডিবেঞ্চার আছে, কারণ 50,000কে তুমি 100 দিয়ে গুণ করো, 5 লাখ টাকার ডিবেঞ্চার আছে। এবার তুমি যদি সেগুলোকে 10% প্রিমিয়ামে পরিশোধ করো, তোমার ক্ষতি হবে কত? টোটাল তোমার ক্ষতি হবে 5 লাখ টাকার, কিন্তু তুমি ক্ষতি 2 লাখ টাকা নিয়েছো, তাহলে তুমি 3 লাখ টাকাটা কোথায় পেলে? 3 লাখ টাকাটা তুমি প্রিমিয়ামের জন্য পেলে। 3 লাখ টাকা কখন পাবে? 5 লাখ টাকা 6% করলে, তাহলে 6%-এ তুমি প্রিমিয়ামে পরিশোধ করেছিলে, ঠিক আছে। 118, দিশা লিমিটেড 4,100 টাকা মূল্যের 9% ঋণপত্র 10% বাট্টায় বিলি করেছে, একটি নির্দিষ্ট প্রিমিয়ামে পরিশোধযোগ্য। যদি লস অন ইস্যু অফ ডিবেঞ্চারের পরিমাণ 60,000 টাকা হয়, তাহলে প্রিমিয়ামের পরিমাণ কত হবে? দেখো, ইস্যুর ক্ষেত্রে ক্ষতি কত হচ্ছে? ইস্যু করার ক্ষেত্রে ক্ষতি হচ্ছে তোমার 10%, ঠিক আছে। কি করে পাচ্ছ তুমি? যে 40,000টা ডিবেঞ্চার 10 টাকা করে ক্ষতি হচ্ছে, তোমার 40,000 টাকা ক্ষতি। আর প্রিমিয়াম পরিশোধ করার সময় তোমার কত ক্ষতি হচ্ছে? 60,000 টাকা। তাহলে তুমি পরিশোধের প্রিমিয়াম কত রেখেছিলে? 60,000 মাইনাস 40,000, উত্তর হবে তোমার 20,000 টাকা। 119, শিব এলটিডি 80,100 টাকা মূল্যের 10% ঋণপত্র একটি নির্দিষ্ট বাট্টায় বিলি করেছে, পরে 20% প্রিমিয়ামে পরিশোধ করতে হবে। এই ঋণপত্র বিলি করবার আগে সিকিউরিটিজ প্রিমিয়ামের জের ছিল 25 লক্ষ টাকা। লস অন ইস্যু অফ ডিবেঞ্চার বাতিল করার সময় সিকিউরিটিজ প্রিমিয়ামের জের ছিল 5 লক্ষ টাকা। কত বাট্টায় এই ঋণপত্র বিলি করা আছে? দেখো, প্রথমে দেখো কী করবে তুমি, ব্যবহৃত প্রিমিয়ামের মোট ক্ষতি কত? মোট ক্ষতি হচ্ছে তোমার 25 লক্ষ মাইনাস 5 লক্ষ, 20 লক্ষ টাকা। প্রিমিয়াম পরিশোধ কত? 80 লক্ষের 20% সমান হচ্ছে 16 লক্ষ টাকা। তাহলে বাট্টার পরিমাণ কত হচ্ছে? 20 লক্ষ মাইনাস 16 লক্ষ, তাহলে 4 লক্ষ। এবার 4 লক্ষ কত পার্সেন্ট হবে? 4 লক্ষ তুমি বুঝতেই পারছো, 80 লক্ষের 5% হবে, উত্তর হবে তোমার 5%। আমি সমস্ত কিন্তু দেখো ব্যাখ্যাগুলো খুব সুন্দরভাবে এক একটা লাইন বাই লাইন তোমাদের কিন্তু করিয়ে দিয়েছি। 120, গুনগুন লিমিটেড 5,100 টাকা মূল্যের 7% ঋণপত্র 10% প্রিমিয়ামে বিলি করেছে। বিলির শর্ত 40% টাকা আবেদনের সময় এবং অবশিষ্ট আবন্টনের সময়। তাহলে শেয়ারটি সম্পূর্ণভাবে বিলিকৃত হয়েছে, পুরোটাই বিলিকৃত হয়েছে, সমস্ত টাকা যথাসময়ে প্রাপ্ত হলে কত টাকা প্রাপ্ত হবে? তাহলে দেখো, তোমার হচ্ছে টোটাল 5 লাখ টাকা, মানে 5,000 গুণিতক 100, টোটাল 5 লাখ টাকা তোমার কিন্তু উঠবে, ঠিক আছে। আর প্রিমিয়াম কত? প্রিমিয়াম হচ্ছে তোমার 10%, তাহলে 5,50,000। এবার বলছে 40% তুমি আবেদনের সময় সাধারণত প্রিমিয়াম নেওয়া হয় না, অঙ্কে কিছু বলা না থাকলে ওই যে প্রিমিয়াম, ওই প্রিমিয়ামটা কিন্তু তুমি অ্যালটমেন্টে ধরবে। তাহলে 40%, 5 লাখ টাকার 40% 2 লাখ টাকা তুমি নিয়ে নাও আবেদনের সময়, আর আবন্টনের সময় 5 লাখের মধ্যে 3 লাখ প্লাস 50,000 টাকা, 3,50,000 টাকা তুমি আবন্টনের সময় নিয়ে নাও। কিছু বলা না থাকলে আবন্টনের সময় বা অ্যালটমেন্টের সময় ধরবে। আচ্ছা, আমরা প্রায় শেষের দিকেই চলে এসেছি। 121, নিম্নলিখিত বিকল্পগুলি থেকে সঠিক কোনটি নির্বাচন করো? একজন ঋণপত্র গ্রহীতা কোম্পানির কাছ থেকে ঋণপত্রের ওপর সুদ পাওয়ার অধিকার নয়, এমনকি যদি কোম্পানির ক্ষতি হয়, ঠিক আছে। নিচের ক্ষেত্রে বিকল্পগুলির মধ্যে এটি হচ্ছে তোমার সত্য। হ্যাঁ, ঠিক আছে, যে সঠিক বিবরণটি, একজন ঋণ গ্রহীতা কোম্পানির কাছ থেকে ঋণপত্রের ওপর সুদ পাওয়ার অধিকার নয়, এমনকি সুদ পাওয়ার অধিকারী নন, সুদ পাওয়ার অধিকারী হন, এমনকি কোম্পানির ক্ষতি হয়। কারণ এটা তো আমরা জানি, কোম্পানির ক্ষতি হোক লাভ হোক, ঠিক আছে, যে ঋণপত্র কিনেছে তাকে সুদ দিতেই হবে, অধিকার হন, ঠিক আছে, এটা হওয়া দুন্তানো আছে, ঠিক আছে। আচ্ছা, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে 122 থেকে 130, এখানে কিন্তু অপশানও দেওয়া রয়েছে, সমাধানও করা রয়েছে। ঋণপত্র গ্রহীতা হলো কোম্পানির একজন পাওনাদার, বারবার বললাম এই প্রশ্নটা আসবে।
ঋণ ঋণ ঋণপত্র গ্রহীতারা ড্যাশ পার অধিকারী, সুদ পার অধিকারী। ঋণপত্র একটি ড্যাশ হারে সুদ থাকে নির্দিষ্ট হারে। ঋণপত্রের ওপর সুদ নির্ণয় করা হয় ঋণপত্রের ড্যাশ মূল্যের ওপর, অভিহিত মূল্যের ওপর। 126 ঋণপত্রের ওপর সুদ হলো ড্যাশ ব্যয়, উত্তর হচ্ছে রেভিনিউ ব্যয়। যে ঋণপত্র কোম্পানির জীবনদশায় পরিশোধযোগ্য নয় তাকে কি বলা হয়? অপরিশোধযোগ্য ঋণপত্র। 128 যে ডিলটিডি 5 লাখ টাকা 8% ঋণপত্র নগদে, 8 লক্ষ টাকার 10% ঋণপত্র নগদ ব্যতীত আর 4 লক্ষ টাকার 9% ঋণপত্র জমা আমানত সিকিউরিটি হিসেবে বিলি করা। এইটা 4 দিয়ে রাখো, এই অঙ্ক তোমাদের করিয়েছি যে ঋণপত্র সুদ কী হবে। প্রথমে দেখো যে জমা আমানত সিকিউরিটিস, এটার উপর সুদ হবে না। প্রথম তুমি কি করবে, ওই 5 লাখের 8% করবে 40,000, আর 8 লাখের 10% করবে 80,000। কিন্তু তুমি লাস্টেরটা করবে না, লাস্টের 4 লাখের 9%টা করবে না। কেন? জন আমানত ওপর যে সিকিউরিটিস হিসাবে ডিবেঞ্চার বিলি করা হয় ওটা কোম্পানির কাছেই রয়ে যায়, ওটার ওপর কাউকে সুদ দিতে হয় না, ঠিক আছে। টোটাল হবে 1,20,000, 40 আর 80 প্রথম দুটো, লাস্টেরটা হবে না। 29 দুর্গা লিমিটেড লক্ষ্মী লিমিটেড থেকে 2 লক্ষ টাকার সম্পত্তি কিনেছে, 8 লক্ষ টাকার দায় নিয়েছে। আচ্ছা, 20 লক্ষ টাকার সম্পত্তি কিনেছে, 8 লক্ষ টাকার দায়, তাহলে টোটাল নিট বা সম্পত্তি কত পাচ্ছে? 12 লক্ষ টাকা। এখন কি বলছে যে 100 টাকার মূল্যে 20% প্রিমিয়ামে, তার মানে 120 টাকা করে। তাহলে কটা ঋণপত্র দিতে হবে? 12 লক্ষকে 120 দিয়ে ভাগ করো, 10,000টা ঋণপত্র দিতে হবে। 130 ডেল কোম্পানি 5,100 টাকা মূল্যের 12% ঋণপত্র 5% বাট্টায় বিলি করেছে, পরে 10 পরিশোধ। দেখো একই প্রশ্ন সেম টু সেম এলো। তুমি বাট্টায় যেটা বিলি করেছে ওটাও ক্ষতি, আর প্রিমিয়ামে যেটা পরিশোধ করবে ওটাও ক্ষতি। তাহলে তুমি 15% করে নাও। তাহলে 5 লাখ টাকার যদি তুমি করো, আচ্ছা 5 লাখ টাকার এখানে কিন্তু 15% হবে, ঠিক আছে, একটু আনসারটা ভুল আছে, ঠিক আছে। 5 লাখ টাকার 15% হবে, ঠিক আছে। 5 লাখ টাকার 15% হবে তোমার 5 15 75,000 টাকা হবে। এটা একটু কারেকশন করবে, 60,000 হবে না, এখানে 12%টা ভুল আছে, 12% হবে না। 5% প্রথমে ক্ষতি হচ্ছে, 10% পরে ক্ষতি হচ্ছে, টোটাল 15% ক্ষতি হচ্ছে, 12%টা ভুল, ঠিক আছে, 15% করবে। সত্য মিথ্যা আছে, আর তালিকা মেলানো বা স্তম্ভ মেলানো। বলছে নিচের কোনগুলো সত্য আর কোনগুলো মিথ্যা। ঋণপত্র বিলির ওপর ক্ষতি একটা চলতি সম্পত্তি, এটা হচ্ছে তোমার ঋণপত্রের বিলির ওপর ক্ষতি একটা হচ্ছে তোমার চলতি সম্পত্তি, এটা তোমার হচ্ছে মিথ্যা। ঋণপত্রের বিলির ওপর প্রিমিয়াম হলো একটি রেভিনিউ জাতীয় মুনাফা, এটা হচ্ছে তোমার সত্য। ঋণপত্র পরিশোধের ওপর ঋণপত্র পরিশোধের ওপর প্রিমিয়াম হচ্ছে একটি রেভিনিউ জাতীয় ব্যয়, ঠিক আছে। আচ্ছা তোমাদেরকে এই জিনিসটা একটা বলে রাখি, 2 3, ঠিক আছে, এইগুলো কিন্তু মূলধন জাতীয় ক্ষতি হবে, ঠিক আছে, মূলধন জাতীয় আয় মূলধন জাতীয় ক্ষতি, ঠিক আছে। তো এখানে 131-এর প্রশ্নটা এই কারণেই আমার ডাউট থাকছে, কেন দেখো ঋণপত্রের ওপর প্রিমিয়াম এটা মুনাফা জাতীয় হবে না, ঠিক আছে, বা হচ্ছে মুনাফা জাতীয় আয় ব্যয় হবে না, এই প্রশ্নটা তোমরা কিন্তু এখানে বাদ রাখো, ঠিক আছে। আমি 132 থেকে যাচ্ছি, ঠিক আছে, বা 133 থেকে যাচ্ছি, এটা তোমার 131, তাই তো, 132 আছে, আচ্ছা ঠিক আছে, একটা প্রশ্ন গ্যাপ হয়ে গেছে, 133 থেকে যাচ্ছি। প্রিমিয়ামে বিলি করা ঋণপত্র প্রিমিয়ামে পরিশোধযোগ্য হতে পারে, হ্যাঁ, প্রিমিয়ামে ঋণপত্র বিলি করলে পরে যে প্রিমিয়ামে হবে না এমন কোনো ব্যাপার নেই, হতে পারে। ঋণপত্র বাট্টায় পরিশোধিত হতে পারে, ঋণপত্র ডিসকাউন্টে পরিশোধিত হতে পারে, এটা মিথ্যা। কারণ ঋণপত্র কখনো ডিসকাউন্টে বিলি করা যায় কিন্তু পরিশোধ করা যায় না, তাহলে অপশান বি হবে তোমার সঠিক উত্তর। 134 নিচের কোন বিবৃতিগুলো মিথ্যা, ঠিক আছে। তোমার দেখো ঋণপত্র গ্রহীতারা কোম্পানির পাওনাদার, এটা তো ঠিক, মিথ্যা হবে না। কোনো কোম্পানি কর্তৃক বিলি করা ঋণপত্র উদ্বত্রপত্রে অচলতি হিসাবে দেখানো হয়, ঠিক আছে। কোনো কোম্পানি কর্তৃক বিলি করা ঋণপত্র অচলতি সম্পত্তি, এটা তোমার হচ্ছে মিথ্যা, ঠিক আছে। কেন? কারণ আমরা জানি ঋণপত্রকে সবসময় নন কারেন্ট লায়াবিলিটিতে দেখানো হয়, দায়ের দিকে দেখানো হয়। ঋণপত্র গ্রহীতারা সুদ পাওয়ার অধিকারী, এটা তোমার সত্য। আর রূপান্তরযোগ্য ঋণপত্র বলতে সেই ঋণপত্রকে বোঝায় যেটা তোমার নগদে রূপান্তর হয়, এটা তোমার মিথ্যা। তাহলে তোমার এখানে কি হলো, মিথ্যা কোনগুলো হলো? 2-এরটা আর 4-এরটা, ঠিক আছে, 2 এবং 4-এরটা। 135 একটি কোম্পানি অভিহিত মূল্যের বেশিতে বা কমে ঋণপত্র বিলি করতে পারে, ঠিক। ঋণপত্র হলো কোম্পানির দীর্ঘমেয়াদী ঋণের স্বীকৃতিপত্র, এটাও ঠিক, উভয় সত্য। এবার চলে এসো তালিকা মেলানোয়। তালিকা 1 ঋণপত্রের বদলে নগদ টাকা যদি পাওয়া যায় তাহলে সেটাকে বলা হচ্ছে নগদ অর্থে ঋণপত্র বিলি, একের সাথে সি। ঋণপত্রের বদলে অর্জিত সম্পদ পেলে তাকে বলা হয় বস্তুর বিনিময়ে ঋণপত্র বিলি।
আর গৌণ সিকিউরিটিস হিসাবে ঋণপত্র বিক্রি করলে তাকে বলা হচ্ছে আমানত সিকিউরিটিস হিসাবে ঋণপত্র বিলি। অপশান বি হচ্ছে তোমার সঠিক উত্তর। 137 স্তম্ভ মেলাও রয়েছে। ঋণপত্র বার্তার দ্বারা বিলি করা হয়েছে, প্রিমিয়ামে পরিশোধ হয়েছে, তাহলে তোমার হচ্ছে ঋণপত্র এইগুলো কী হবে, পুরোটাই লস হবে। অচলতি দায় তোমার হবে 2-এর সাথে এ হবে তোমার প্রিমিয়াম অন রিডিপশন অফ ডিবেঞ্চার অ্যাকাউন্ট। চলতি দায় 3-এর সাথে হচ্ছে তোমার ডি, ঋণপত্রের ওপর বকেয়া সুদ। ডিবেঞ্চার সাসপেন্স এটা হবে তোমার জামানত সিকিউরিটিস হিসাবে ঋণপত্র বিলি। অপশান এ হবে তোমার সঠিক উত্তর। 138 পূর্ব নির্ধারিত সুদ হার ব্যতীত বিলি, এইটা তোমার হবে জিরো কুপন বন্ড। ঠিক আছে, বলছে আগে থেকে সুদের হার কোনো ঠিক নেই, সেই ধরনের ঋণপত্রকে কী বলা হয়, জিরো কুপন বন্ড। অবাধ হস্তান্তরযোগ্য নয়, 2-এর সাথে তোমার হবে 1 সুরক্ষিত ঋণপত্র। 3 স্থির পরিবর্তনশীল সুদ। ঠিক আছে, স্থির বা পরিবর্তনশীল সুদ এটা হবে তোমার নিবন্ধিত নির্দিষ্ট ঋণপত্র। অর্পণের মাধ্যমে হস্তান্তর এটা হবে তোমার 4-এর সাথে সি বাহকদেয় ঋণপত্র। ঠিক আছে, অপশান সি হয়ে গেল সঠিক উত্তর। আচ্ছা, লাস্ট দাবি এবং যুক্তি 142টাই তোমার শেষ প্রশ্ন। ঠিক আছে, এর পরের দিন আমরা কিন্তু অ্যাকাউন্টিং ফর রেশিও নিয়ে আসবো। ঠিক আছে, তোমরা যতটা পারো চ্যানেলগুলোতে সাবস্ক্রাইব করে রাখো। ঠিক আছে, আর নোটিফিকেশান আইকনটা ক্লিক করে রাখো। দাবি বলছে একটা কোম্পানি শূন্য সুদের হারে বা জিরো কুপন বন্ড ইস্যু করতে পারে। হ্যাঁ ঠিক, জিরো কুপন বন্ড ইস্যু করা যায়। জিরো কুপন বন্ডের ক্ষেত্রে মোচন মূল্য ইস্যু মূল্যের মধ্যকার পার্থক্য সুদ হিসাবে গণনা, এটা ঠিক। এবার তুমি বলবে স্যার মোচন মূল্য আর ইস্যু মূল্য কী? ধরো তুমি ওকে কোনো কোম্পানি বলছে যে আমি 1 লাখ টাকা তোমার কাছ থেকে ধার নেবো, তোমাকে ডিবেঞ্চার দেবো, কিন্তু তোমাকে সুদ দেবো না। তুমি বলবে তাহলে আমার 1 লাখ টাকা ধার দিয়ে কী লাভ? কোম্পানি বলবে তাহলে আমি তোমাকে 1 লাখ টাকার ডিবেঞ্চার দেবো, কিন্তু তুমি ওটা 80,000 টাকায় দিয়ে দেবো। তাহলে তুমি ওই যে 80,000 টাকায় 1 লাখ টাকার জিনিস পেয়ে গেলে, ওই যে 20,000 টাকা তোমার লাভ হলো, ওটাই তোমার সুদ হিসাবে গণ্য হয়। ঠিক আছে, উভয়ই সঠিক ব্যাখ্যা। ঠিক আছে, অপশান এ। আর এটা তোমার শেষ প্রশ্নের দিকে চলে এসেছি। একটা কোম্পানি 10% বা তার বেশি হারে ঋণপত্র ইস্যু করতে পারে। ঠিক, কোম্পানি আইন অনুযায়ী ঋণপত্র বিলি করার কোনো নিষেধাজ্ঞা নেই। ঠিক, উভয়ই সঠিক ব্যাখ্যা। যে কোনো হারেই তুমি ঋণপত্র বিলি করতে পারো। একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি ঋণপত্র ইস্যু করতে পারে, এটা ঠিক। কোনো কোম্পানি 71 ধারায় প্রাইভেট কোম্পানি ঋণপত্র ইস্যু করার ওপর কোনো বাধা নেই, এটাও ঠিক। তাহলে সঠিক ব্যাখ্যা। 42, আর এটা তোমার শেষ প্রশ্ন। ঋণপত্রের ওপর সুদ হলো একটি কর বাদযোগ্য ব্যয়, এটা হচ্ছে ঠিক। কোম্পানির মোট আয় থেকে সুদ বাদ দেওয়া হয়, এটি কোম্পানি করের দায় হ্রাস করে, এটাও ঠিক। তাহলে তোমাদের জন্য আজকে এতটাই থাকছে। ধন্যবাদ। আবার